निधाय हृदि विश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसङ्ग्रहः। আমরা গুণপ্রকরণম এই বিশেষ আহ, গ্রন্থের এই বিশেষ অংশে আমরা এখন মনোনিবেশ করছি এবং তার মধ্যেও এখন আমরা যার কথা বলতে যাচ্ছি সেটি হলো এই আমরা অনেক বেশ কয়েকটি গুণ আমরা দেখেছি। আমরা বিভাগ পর্যন্ত চর্চা করেছি। এর পরে যে চর্চাটি আসবে সেটি হচ্ছে পর অপর ইত্যাদি আরো কিছু গুণের আর কি কথা হবে। তো সেই জায়গাটাতে আমরা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব। তার আগে আমি জাস্ট এটা করে দিই, খুলে দিই। এই কোথায় গেল? হুম, আমিও একটু সময় নিচ্ছি আসলে খুলতে, কারণ এটা আমিও খুঁজে পাচ্ছি না। আমরা মানে অংশটা জানি কোত্থেকে শুরু করতে হবে, কিন্তু জাস্ট এক সেকেন্ড লাগবে, এটা আমি করে দিই। গান্ধাবতী পৃথিবী, এটা হয়ে গেছে। আমাদের দরকার ছিল এই গ্রন্থে আহ বায়ু, where is it? এরকম কাল ইত্যাদি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, একটু পিছিয়ে গেছিলাম। হ্যাঁ, হুম, এই তো, হ্যাঁ, ঠিক আছে। আমরা এখানে আছি, বা এই 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 স্থলটি আজকে আমরা চর্চা করব। তো আমরা বেশ কিছু গুণের চর্চা করেছি এই এই পর্যন্ত। এবার অন্যান্য কিছু গুণের চর্চা হবে। আমি পাঠ করে দিচ্ছি মূল গ্রন্থের যে অংশটি আজকে প্রয়োজন তার পাঠ করছি। पर अपर व्यवहार असाधारण कारणे परत्व अपरत्वे पृथिवी आदि चतुष्टय मनोवृत्तिनि। তো এখানে আমরা সংযোগ বিভাগ পর্যন্ত দেখেছি। এবার আরো কিছু কথা আসছে। বলা হচ্ছে যে পর এবং অপর ব্যবহারের অসাধারণ কারণকে, আই এম ডুইং আ লিটারাল ট্রান্সলেশন, তাকে বলা হচ্ছে পরত্ব বা অপরত্ব। এবার এই পরত্ব অপরত্ব কি? সো বেসিক্যালি উই টার্ম সার্টেন এন্টিটিস অ্যাজ পর বা অপর, কিন্তু কোনটিকে পর বলবো কোনটিকে অপর বলবো, কিভাবে, মানে ইন হোয়াট সেন্স আর উই সেইং সামথিং ইজ পর অর সামথিং ইজ অপর? তো তার জন্য গ্রন্থকার বলছেন আহ, ते च द्विविधे दिक्कृते कालकृते च इति। তো দিক বা ডাইরেকশন, এই পার্সপেক্টিভে পর বা অপরের ব্যবহার হয়, আবার কালের পার্সপেক্টিভেও পর বা অপরের ব্যবহার হয়। দূরস্থে দিক্কৃতম পরত্বম, সমীপস্থে দিক্কৃতম অপরত্বম। কোনো বস্তু যদি দূরে থাকে তাকে বলছি আমরা পর,
from the perspective of direction or space। আর যদি কোনো বস্তু কাছে থাকে তাহলে তাকে বলছি অপর। এইগুলো টার্মিনোলজি, এখানে খুব এই জায়গাতে খুব বুদ্ধিমানি খাটানোর কিছু নেই। মানে বুদ্ধির প্রয়োগ খুব একটা করার নেই, কারণ এগুলো জাস্ট টার্মিনোলজি। তারপরে জ্যেষ্ঠে কালকৃতম পরত্বম। কোনো পুরনো বস্তুকে, কোনো পুরনো যদি কোনো বস্তু থাকে, মানে তাকে আমরা বলছি জ্যেষ্ঠ। আর কোনো বস্তু যদি একটু রিসেন্ট হয় তাকে বলছি কনিষ্ঠ। তো জ্যেষ্ঠে কালকৃতম পরত্বম আর কনিষ্ঠে কালকৃতম অপরত্বম। সো কোনো বস্তু যদি পুরনো হয়, 1990 সালে তৈরি হয়ে থাকে, তাকে বলছি পর। 2019 সালে যে বস্তু তৈরি হলো তাকে বলছি অপর, রিলেটিভলি বেসিক্যালি। এবার এই যে দুটো জিনিসকে বেসিক্যালি রিসেন্ট অর ক্লোজ অর ফার অ্যাওয়ে, পর অপরকে যদি এইভাবে চাই, মানে ইংরেজি ভাষায় যদি একটা ব্যবহার করি এটার জন্য, তাহলে বলবো যে ক্লোজ অ্যান্ড ফার অ্যাওয়ে এবং সামথিং ইজ ক্লোজ অ্যান্ড সামথিং ইজ ফার অ্যাওয়ে, এটা দুই রকম হতে পারে। ক্লোজ ইন টার্মস অফ স্পেস, ফার অ্যাওয়ে ইন টার্মস অফ স্পেস অর ডিরেকশন, মানে স্পেশিয়ালি ফার অ্যাওয়ে। সো একটা কলকাতার থেকে খড়গপুরে আছে, মানে একজন আমি কলকাতায়, আরেকজন খড়গপুরে, আবার আরেকজন রাঁচিতে। তাহলে কি হচ্ছে যে রাঁচি খড়গপুর থেকে দূর। তো এই যে খড়গপুর থেকে দূরে, মানে খড়গপুর থেকে তুলনায় রাঁচিতে আছে একটা একটা ব্যক্তি, এবং তাকে আমি বলবো যে সে পর, ইন টার্মস অফ ডাইরেকশন ইজ ফার অ্যাওয়ে, লোকেটেড ইন স্পেস। আরেকটি ব্যক্তি যে খড়গপুরে থাকছে, সে আবার কি হচ্ছে, সে আমার এই কলকাতার থেকে কাছে, মানে রাঁচির তুলনায়। তো তাকে আমি বলছি অপর, সো ক্লোজার ইন টার্মস অফ স্পেস। এবং ঠিক সেইভাবেই আমরা বলতে পারি যে 1947-এ দেশ স্বাধীন হলো। স্বামী বিবেকানন্দ যে যেই কালখণ্ডে জন্মেছিলেন, সেই কালখণ্ড 1947-এর থেকে পর। when you look at one more such event, চৈতন্য মহাপ্রভুর যে কালখণ্ডটা, সেইটা 1947-এর কালখণ্ডের থেকে তুলনায় অপর। মানে তুলনায় কার, মানে ইন ইন হোয়াট সেন্স ইট ইজ অপর? রেফারেন্স পয়েন্ট হচ্ছে আমার 1947। 1863 থেকে 1902 স্বামীজির যে কালখণ্ড, সেটা ইজ মোর রিসেন্ট বা মোর ক্লোজ ইন টার্মস অফ টাইম। তো কম্পেয়ার টু মহাপ্রভুর যে কালখণ্ড, তাহলে সেটি হচ্ছে পর স্বামীজির কালখণ্ড, আর আহ, মহাপ্রভুর কালখণ্ডটি অপর হয়ে গেল। ইন দ্যাট, সরি, মহাপ্রভুর কালখণ্ডটি হলো পর এবং স্বামীজির কালখণ্ডটি হয়ে গেল অপর। তো ওই পুরনো এবং আহ, আমি আমি উল্টোটা বলেছিলাম প্রথমে, এটা ঠিক করতে হবে। মহাপ্রভুর কালখণ্ডটি পর, স্বামীজিরটি অপর। সো যখন ডিস্টেন্স ইন টার্মস অফ স্পেস অর টাইম বেশি হয়ে যাবে তখন আমরা বলবো পর, যখন ডিস্টেন্সটি কম হবে তখন বলবো অপর। খুব সহজ সরল ভাষায় এটি। এবার আরো কিছু কথা এখানে বলা হচ্ছে। তার আগে আমরা কিছু কথা আরো এখানে বলার প্রয়োজন আছে, সেটা বলে দিই। যে হ্যাঁ, আগে পদকৃতটা দেখে নিচ্ছি, তারপরে আমরা এই জায়গায় আসছি। তো পর ইতি, পর ব্যবহার অসাধারণ কারণম পরত্বম, অপর ব্যবহার অসাধারণ কারণম অপরত্বম। তো এই পরত্ব অপরত্ব, এই যে দুটি গুণ বলা হলো, কোনো বস্তুর সঙ্গে এই দুটি গুণ থাকতেই পারে। সেই গুণটি থাকলে তাহলে আমরা বলবো যে সেই বস্তু অমুকের তুলনায় পর বা অমুকের তুলনায় অপর। এবার এখানে যে শব্দটি ব্যবহার হচ্ছে অসাধারণ কারণম, কেন অসাধারণ কারণম? বা তারও তার 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 চাইতেও বড় কথা,
যে এখানে বলা হচ্ছে যে ব্যবহারাসাধারণ কারণম, ব্যবহার অসাধারণম কারণম। তো পর, এই পর শব্দটি কেন ব্যবহার করেছিলেন মূলকার? पर अपर व्यवहार असाधारण कारणे परत्वा परत्वे, এখানে কেন এই বিশেষ পর শব্দটি ব্যবহার হলো বা অপর শব্দটি ব্যবহার হলো, তার জন্য বলা হলো দণ্ডাদি বারণায় পরব্যবহার ইতি। এবার যদি আমি দণ্ড বা একটি কাঠের টুকরো দিয়ে একটি কোনো পাত্র বা কোনো একটি জিনিস তৈরি করে দিই, তাহলে সেই দণ্ডটিও কোনো জিনিসের প্রতি অসাধারণ কারণ হতেই পারে। তাই এই দণ্ডে তার অতিব্যাপ্তি হবে, সেই অতিব্যাপ্তির দোষের নিবারণের জন্য পর বা অপর শব্দটি ব্যবহার হয়েছে। আরেকটি কথা, অসাধারণ কারণ কেন বলা হলো? তো পর ব্যবহার সাধারণম কারণম বললেই তো হতো, অসাধারণ কারণম কেন বলা হলো? বলা হলো এই যে কালাদি বারণায় অসাধারণ ইতি, কালাদি বারণায় অসাধারণ ইতি, এর বক্তব্য কি? এবার আহ পর বা অপর আমরা অলরেডি জানি এটা স্পেস বা টাইমের কনটেক্সটে বলা হয়। তাহলে কোনো বস্তু যে পর বা কোনো বস্তু অপর, এটা বলার জন্য টাইম ইজ অলসো আ কজ। কিন্তু যদি এইটুকু বলতাম যে বা যদি আমরা এখন দেখি যে ব্যবহার সাধারণ কারণম, এইটুকু যদি বলতাম, তাহলে এই কালেও এর অতিব্যাপ্তি হতো। কিন্তু হোয়াট ইজ দ্য মোর ইমিডিয়েট রিজন of paratva aparatva vyavahara, the guna of paranis or aparanis, এটা থাকতে হবে। এবার এই গুণ নিয়েই আবার যদি দেখা যায়, এই গুণ নিয়েই কিন্তু সেই বস্তুটি জন্মাচ্ছে। এখানেও একটি বিশেষ কথা বলা দরকার, গুণ এবং গুণীর যে সম্বন্ধ, সেটি কিন্তু সমবায় সম্বন্ধই হয়। কি করে সমবায় সম্বন্ধ হয়? সমবায় সম্বন্ধ কি বলছি, নিত্য সম্বন্ধত্বম, এইটি কি নিত্য সম্বন্ধম সমবায়, এইভাবে বলছি যে নিত্য সম্বন্ধ যদি থাকে কোনো দুটি জিনিসের মধ্যে, তাকে বলা হচ্ছে সমবায়। সমবায় একটি উদাহরণ দেওয়া হয় গুণ এবং গুণী। কি হচ্ছে যে যখনই কোনো বস্তু জন্মাচ্ছে, এবার যদি আমি বলি যে আহ 1902 1947 থেকে তুলনায় ক্লোজার, 1800 তুলনায় অনেকটাই দূর, এবং 1800 তাহলে পর, 1902 তাহলে অপর। কিন্তু যেই নাকি 1902 সালটি আসছে, সে কিন্তু সঙ্গে সঙ্গেই ওই গুণটি নিয়েই জন্মাচ্ছে। কারণ যে নাকি 1902 সালটি এলো, তখনই সে কিন্তু অটোমেটিক্যালি 1800 সালের তুলনায় অপর হয়ে গেল। তো এই গুণ, এই যে ওর অপরত্বটা, এটা ওর সঙ্গে সঙ্গেই জন্মাচ্ছে, এর থেকে ওকে আলাদা করে দেওয়া যাচ্ছে না 1902 সালকে। তাই এখানে আমরা আমরা অলরেডি জানি যে নিত্য সম্বন্ধ হলে তাকে আমরা বলছি সমবায়। তো এখানে সমবায় সম্বন্ধ তো আছে। তো এই কথাটা একটু ক্লিয়ার করা দরকার ছিল। এবার আরেকটা কথা বলা হচ্ছে, পরব্যবহারত্ব वारणाय कारण इति, परव्यवहारत्व वारणाय कारणम इति। এবার আরেকটি কথা যেটি এখানে বলা হচ্ছে যে আমরা দুইটি জিনিসের অতিব্যাপ্তি কিন্তু আটকেছি। আর আমরা জানি এছাড়াও অতিব্যাপ্তি আমাদেরকে আরো আটকাতে হয় আহ কিসে, জাতিতে, ক্যাটেগরিতে আমাদেরকে এটা আটকাতে হয়। তাহলে কোথায় আটকাবো, সেটি হচ্ছে প্রশ্ন। এবার পরব্যবহারোত্ত রূপ যে জাতি, তাতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য কারণম এই শব্দটি ব্যবহার করা হলো। আমি জাতির সঙ্গে মানে আই এম নট কনসার্ন উইথ দ্য ক্যাটেগরি অফ পরত্ব ব্যবহার, পর পর ব্যবহারত্ব।
আমি কনসার্ন হচ্ছি অনলি উইথ আ পার্টিকুলার এন্টিটি, পার্টিকুলার এলিমেন্ট ফ্রম দ্যাট ক্লাস অফ পরব্যবহার। আরেকটা কথা বলছেন গ্রন্থকার, এবমেব দ্বিতীয়েপি বোধ্যম, যা আমরা আহ, এতক্ষণ ধরে পরত্বের জন্য বলে এসেছি যে পরব্যবহার অসাধারণম কারণম। তো পর শব্দটি কেন ব্যবহার হলো? পর শব্দটি ব্যবহার হলো দণ্ডে যাতে অতিব্যাপ্তি না হয়। অসাধারণম কারণম কেন বলা হলো? যাতে কালে অতিব্যাপ্তি না হয়। কারণম কেন বলা হলো? যাতে পর পর ব্যবহারত্ব জাতি, তাতে যাতে কোনো প্রকারের অতিব্যাপ্তি না হয়। এই একই জিনিস আমাদেরকে দ্বিতীয়েপি বোধ্যম, আমাদেরকে যে অপর, তাতেও একই জিনিস আমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। তো দিস ইজ পর অ্যান্ড অপর। তো এটি একটি কথা বলা হলো। এর পরে যার চর্চা আসবে সেটি হচ্ছে গুরুত্বম। তো आद्य पतना समवायी कारणम, आद्य पतन असमवायी कारणम गुरुत्वम। पृथिवी जल मात्र वृत्ति आद्य स्यंदना समवायी कारणम द्रवत्वम। पृथिवी पृथ्व्यप तेजो वृत्ति तद द्विविधम सांसिद्धिकम नैमित्तिकंच, सांसिद्धिकम जले नैमित्तिकम पृथ्वी तेजसोः। কি হচ্ছে এখানে? আমরা আগে এই বাক্যের উপরে কনসেন্ট্রেট করব। তো পরত্ব অপরত্ব দেখলাম, এবার গুরুত্ব অগুরুত্ব দেখছি। তো আদ্য পতন অসমবায়ী কারণম গুরুত্বম, এর অর্থ কি হয়? এবার এটা যদি বুঝতে হয় তাহলে বলবো, প্রথম যে পতন, প্রথম যে দ্য ফার্স্ট ফল, এর অসমবায়ী কারণ গুণকে গুরুত্ব বলা হয়। এবং সে কোথায় থাকে? পৃথিবী এবং জলে। এই জায়গাটা একটু আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে যে প্রথম পতন কি। আর আরেকটি কথা বলছেন যে এর অসমবায়ী কারণ কি হচ্ছে? গুরুত্ব। ঠিক আছে, এই 24টি গুণের মধ্যে 12 নম্বর গুণ হচ্ছে আমাদের গুরুত্ব। বাই দ্য ওয়ে, এর আগে আমরা 11টি গুণ দেখে এসেছি। গুরুত্বের অর্থ কি হচ্ছে? হেভিনেস, ভারী, ভারী হওয়া। এবার গ্রন্থকার বলছেন যে প্রথম পতনের অসমবায়ী কারণ হচ্ছে গুরুত্ব। কিছু কথা এখানে বলে রাখি, কারণ 3 প্রকারের হয়। এগুলো আমরা পরে দেখবো, আবার একটু পরেই দেখব। সমবায়ী কারণ, অসমবায়ী কারণ, নিমিত্ত কারণ। তো আমরা বলছি যে যে কোনো দ্রব্যের প্রথম যে ফল, তার অসমবায়ী কারণ হচ্ছে গুরুত্ব নামক গুণ। আমরা জানি যে যখনই কোনো বস্তু পড়ে, মানে বাই বাই দ্য ভেরি ডিফিনিশন অফ দ্য ফার্স্ট ফল, যখনই কোনো বস্তু পড়ে, তো এই পড়ার যে প্রারম্ভ, তাকে বলা হচ্ছে প্রথম বা আদ্য পতন। এরপরে দ্বিতীয় পতন, তৃতীয় পতন, মানে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই এ ইউনিট, বাই আনাদার ইউনিট। মানে যদি আমরা ক্যালকুলাসের অ্যাঙ্গেলে চলে যাই, একটু জাস্ট এটা চট করে বলছি, যারা ম্যাথস খুব একটা বোঝেন না তাদেরকে আমি জাস্ট এইটা একটু ভিজুয়ালি বলে দিচ্ছি জিনিসটা কি হচ্ছে। সো সাপোজ দিস ইজ আ বল, বলটি মুভ করলো অ্যাট সাম টাইম, আমি ওটাকে আবার ক্যাপচার করছি অ্যাট সাম টাইম। এই এইভাবে কিন্তু বলটি পড়ছে আস্তে আস্তে, মানে এটা বলের লোকেশন, এইভাবে শিফট করতে 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 নিচে যাচ্ছে। তো এই যে ফার্স্ট শিফটই হলো, এবং যত মাইক্রো সেকেন্ড বা যত বেশি গ্র্যানুলারিটি যাব টাইমের, তত কম শিফট হবে। ঠিক আছে, তো যদি ডেল্টা টি টা খুব বড় হয়, তাহলে আমি আশা করব যে ডেল্টা এক্স, চেঞ্জ ইন পজিশন, এটাও তুলনায় একটু বড় হওয়ার কথা। কিন্তু যেই নাকি আমি
ডেল্টা টিটাকে ডেল্টা টি না রেখে ডিএক্স আর ডিটির জগতে পৌঁছে গেলাম, মানে ইনফাইনাইটেসিমালি স্মল টাইম, চেঞ্জ ইন টাইম, তাহলে এই চেঞ্জটাও ছোট হবে, কিন্তু ওই খুব ছোট চেঞ্জটাকেও আমি বলবো আদ্য পতন। দিস ইজ দ্য ফার্স্ট ফল। ঠিক আছে, এবার ওই যে পজিশনে ও গেল, ও যে এক্স প্লাস ডিএক্স এ গেল, এক্স প্লাস ডিএক্স নতুন পজিশনে পৌঁছলো। এবার ওখান থেকে সে আবার এক্স প্লাস ডিএক্স প্লাস আনাদার ডিএক্স, আরো একটু নামলো, এইভাবে করতে করতে তো এক্স প্লাস ডিএক্স ইজ দ্য ফার্স্ট ফল, এক্স প্লাস ডিএক্স প্লাস আনাদার ডিএক্স উইল বি দ্য সেকেন্ড ফল, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এটা হচ্ছে আদ্য পতন, দ্বিতীয় পতন, তৃতীয় পতন, এটসেট্রা। তো ওই পতনের প্রথম পতন যে হলো, তার অসমবায়ী কারণ হচ্ছে গুরুত্ব। এবার পরের যে পতনগুলি হচ্ছে দ্বিতীয়, হ্যাঁ এখানে এইটুকু পার্ট অব্দি আমি ফিজিক্স বললাম, কিন্তু আহ, আমাদেরকে মাথায় রাখতে হবে যে অবশ্যই নিউটনিয়ান যে ফিজিক্স, তার সঙ্গে এর হুবহু মিল খোঁজাটাও সমস্যাজনক হতে পারে। যেটুকু মিল সেটা বলে দিলাম। এবার দ্বিতীয় বা তৃতীয় পতন যখন হচ্ছে, তাদের অসমবায়ী কারণ শুধু গুরুত্ব নয়, সেখানে আরেকটি অসমবায়ী কারণ আসবে, তার বেগ। তার বেগ মানে এটা ট্রেডিশনাল ওয়ে অফ লুকিং অ্যাট থিংস। এবার বেগ যে হচ্ছে, বেগের চর্চা আমরা করব যখন সংস্কার নামক গুণের কথা হবে, তখন আমরা বেগের চর্চা করব। এবার পতনের আরম্ভ হয় গুরুত্বের দ্বারা, এবং পরের যে পতনগুলি হয় সেগুলি হয় বেগের আসার কারণে, বেগ বেগ তখন অ্যাড হয়ে যায়। এবার আহ, বলা হচ্ছে যে আদ্য ইতি, মানে পদকৃত্যকার বলছেন যে আদ্য পতন অসমবায়ী কারণম গুরুত্বম পৃথিবী জলমাত্র বৃত্তি। আর প্রথম পতনের যে অসমবায় কারণ, তাকে বলা হচ্ছে গুরুত্ব। এখানে আদ্য শব্দটি কেন এলো? যদি শুধু এইটুকু বলতাম পতনের অসমবায় কারণম, তাহলে যেটা হতো যে পতন মানে তো দ্বিতীয় তৃতীয় সবই হতে পারে, এবং আমরা তাই বলছি যে এই পতনগুলির অসমবায়ী কারণ বেগও হচ্ছে, তাহলে বেগে এর অতিব্যাপ্তি হতো। তাই আদ্য পতন বলা হলো, যে প্রথম পতনের যে ইউনিক অসমবায়ী কারণ, সে হচ্ছে গুরুত্ব। আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকটি কথা বলা হচ্ছে যে, হ্যাঁ, আমরা প্রথমে এই লাইনটি দেখে নিলাম। এবার বলা হচ্ছে দণ্ডাদি বারণায় অসমবায়ী ইতি। দণ্ডাদি বারণায় অসমবায়ী ইতি। তো বলা হলো যে অসমবায়ী শব্দটি তাহলে কেন দিলে, সমবায়ী বলতে বা শুধু কারণ বলতে অসমবায়ী কেন বলা হলো? সমবায়ী বললে কি দোষ হয়ে যেত? তো অসমবায়ী যদি শব্দ না হতো, তাহলে যেটা হতো যে দণ্ড ইত্যাদিতেও লক্ষণ চলে যেত। যেমন কোনো ফল, একটি ফল গাছে আছে, আমি একটি ডান্ডা দিয়ে মারলাম তার ডালিতে, গাছে, এবং সেই ফলটি পড়লো। এই যে ফলটি পড়লো, এখানে তো সেই দণ্ডটি, সেই ডান্ডাটিও তার একটা কারণ হয়ে গেল। ঠিক আছে,
তো এখানে যেটা হলো যে যদি আমি অসমবায়ী কারণ না বলতাম, তাহলে দণ্ডে লক্ষণ চলে যেত। কেন যেত? কারণ অসমবায়ী শব্দ যখন অ্যাড করব, তখন এটা মাথায় রাখতে হবে যে অসমবায়ী কারণ কিন্তু দ্রব্য হয় না। অসমবায়ী কারণ সবসময় গুণ হয়। এবং দণ্ড কি হচ্ছে, দণ্ড বা পাথর যদি মারি, তো সেইগুলি হচ্ছে দ্রব্য। তাই তারা অসমবায়ী কারণ নয়। তাই অসমবায়ী কারণ এই কথাটি ওখানে অ্যাড করা হলো। কেন এইগুলো বলছি, এই অসমবায়ী সমবায়ী এর খুব ডিটেল ডিসকাশনও আমরা পরবর্তীকালে করব। আচ্ছা, আরেকটি কথা বলা হচ্ছে যে এই গুরুত্বের আশ্রয় কি, এই গুরুত্বের আশ্রয় কি? এই গুরুত্বের আশ্রয় হচ্ছে পৃথিবী। তো মূলত গুরুত্ব আমরা বলছি যে এর আহ, এর 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 মুখ্য আশ্রয় হচ্ছে পৃথিবী। এবার লোকে বলতে পারে, ট্রেডিশনাল উত্তর এটা, যে আমরা তো দেখি অগ্নিকণা বা উল্কা এসব তো তৈজস পদার্থ, অগ্নির ওখানে মূল, এরাও তো পড়ে। কিন্তু তাহলে কি করে সেটা হচ্ছে? তখন যেটা উত্তর দেওয়া হয় যে এই যে অগ্নির কণা পড়ছে ইত্যাদি, এখানে অগ্নির সঙ্গে সম্মিলিত যে পার্থিব বা পৃথিবীর যে অংশটি, তার গুরুত্বই তার পতনের কারণ হয়। তো এই কথাটি এখানে বলা। আমরা সমবায়ী অসমবায়ী কারণের যে ডিসকাশন, সেটা আরো ডিটেলে করব যখন আমরা আহ, সমবায়ী অসমবায়ী কারণ ইত্যাদির ডিসকাশনে যাব, কিছুক্ষণ পরেই সেটি আসবে। আরেকটি কথা বলা হচ্ছে, आद्यस्यन्दनासमवायिकारणं द्रवत्वं पृथिव्यप्तेजोवृत्तिः तद् द्विविधं सांसिद्धिकं नैमित्तिकं च। सांसिद्धिकं जले नैमित्तिकं पृथिवी तेजसोः। এবার এর মানে কি? তো আদ্য, আদ্যের মানে এখানেও প্রথম। তারপরে বলা হচ্ছে স্যন্দনা, স্যন্দনা মানে হচ্ছে চুন, চুন ইত্যাদির যে অসমবায়ী কারণ, তাকে বলা হচ্ছে, সেই গুণকে বলা হচ্ছে দ্রবত্বম। সে কোথায় থাকে? সে থাকে পৃথিবী, জল এবং অগ্নিতে। তার কি রকম ভেদ হয়? দুই রকমের ভেদ হয়, সামসিদ্ধিকা আর নৈমিত্তিকা। সামসিদ্ধিকা যে রূপ তার, সে থাকে জলে, আর নৈমিত্তিকা রূপ থাকে পৃথিবী এবং তেজে বা অগ্নিতে। এটা হলো শব্দশ যে অনুবাদটি। এবারে দ্রবত্ব কি? তো আহ, না না, এখানে বাই দ্য ওয়ে সরি, এখানে আমি ভুল বলছি। স্যন্দন মানে কিন্তু এ নয়, স্যন্দন মানে ইটস আ ক্রিয়া। সরি, সো স্যন্দন, স্যন্দন মানে একটি ক্রিয়া। স্যন্দন মানে হচ্ছে টু ফ্লো, টু ইরোড, টু। তো যেমন আমি যদি পাউডারের গুঁড়ো করে পাউডারটাকে হাত দিয়ে ফেলি, বা একটি দেয়ালে চুন কাজ করা আছে, সেই চুন কাজ করা আছে এবং কোনোভাবে সিপেজ হয়েছে, সেই যে সিপেজ হয়েছে তার থেকে কি হচ্ছে, সেই দেয়াল থেকেই জল পড়ছে, বা এমনিতেও মানে একটা ওয়াটার ফ্লো হচ্ছে। তো সেই যে ওয়াটারের যে ফ্লো, সেই যে ফ্লো রূপ যে মুভমেন্ট, তার যে অসমবায়ী কারণ, কোন রকমের এইরকম দ্রব্যের যে মুভমেন্ট গুলো হয়, যে পাউডার খসে পড়লো বা প্লাস্টার খসে পড়া, আর তাছাড়া জল এইভাবে পড়া, তো বা সিপেজ হওয়া,
এদের যে অসমবায়ী কারণ তাকে বলা হচ্ছে দ্রবত্বম। আচ্ছা, তো স্যন্দন হচ্ছে সেই ক্রিয়াটি, এবং প্রথম যে স্যন্দন, আদ্য স্যন্দন, তাদের যে অসমবায়ী কারণ তাকে বলা হচ্ছে দ্রবত্বম। সে কোথায় থাকে? সে থাকে পৃথিবী, জল এবং তেজে। সে দুই রকমের হয় আমরা দেখছি। এবার জল, তেল, যে তরল পদার্থগুলি, এদের প্রথমবার যে ফ্লোটি হয় তার কারণ হচ্ছে এই দ্রবত্ব নামক গুণ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ফ্লো ফ্লো যেটা হয়, ঠিক সেইভাবে আমরা আহ কিছুক্ষণ আগে কথা বললাম পতনের, ঠিক সেইভাবে এই স্যান্দানা হচ্ছে। এর যে দ্বিতীয়, তৃতীয় যে স্যান্দানা হবে, তার ক্ষেত্রেও কিন্তু বেগও আরেকটি কারণ হয়ে যায়। তো আমরা জাস্ট ফোকাস করছি প্রথম যে আহ স্যান্দানা হলো, তার ক্ষেত্রে যেই গুণটি অসমবায়ী কারণ হয় তাকে বলা হচ্ছে দ্রবত্বম। এবার দ্রবত্বের আশ্রয় বলা হচ্ছে, তো প্রথমেই বলা হলো কি? পৃথিবী। দ্রবত্ব, পৃথিবী ইত্যাদি কোথায়? পৃথিবী, জল এবং তেজ। তো দ্রবত্ব এই তিনটি ভূতে থাকে। এবার দ্রবত্বের যে ভেদ সেটিও বলা হচ্ছে, সাংসিদ্ধিক এবং নৈমিত্তিক। তো সাংসিদ্ধিক দ্রবত্ব কার মধ্যে থাকে? জলের মতো যদি কিছু এলিমেন্ট, মানে জলের মতো যদি কিছু একটা থাকে, তাহলে তার মধ্যে জলের মতো দ্রব্য হলে তাহলে তার মধ্যে কিন্তু আমরা দেখি যে এই রকম সাংসিদ্ধিক দ্রবত্ব থাকে। জল কোনো কারণ ছাড়াই কিন্তু সহজভাবেই আহ সে ফ্লো করে, বা যদি জলটাকে বরফও করে দেওয়া হয়, একটু হিট করে দিলেই সেও কিন্তু স্বাভাবিকভাবেই, বা হিট না করলেও যদি এমনি রেখে দিই এবং রুম টেম্পারেচার করে দিই, তাতেও কিন্তু এসে স্বাভাবিকভাবেই গলে ফ্লো করে যাবে। কিন্তু নৈমিত্তিকা কোথায় হয়? নৈমিত্তিক তাকে বলে দ্রবত্ব, তাদের হয় যেমন সোনা। সোনাতে যখন অগ্নির সংযোগ করা হলো, তখন সেই সোনাটি মেল্ট করলো অ্যান্ড দ্যাট স্টার্টেড ফ্লোয়িং। তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে? নৈমিত্তিক একটি নিমিত্তের প্রয়োজন হচ্ছে তার দ্রবত্বে। তো সে কোথায় থাকছে? সে থাকছে, এবং সোনা কি দিয়ে তৈরি? সোনার মূল পঞ্চভূতের মধ্যে সে কোন মূল ভূতের মানে কোন ভূতের সেখানে, বা পঞ্চভূতের মধ্যে কোন ভূতের সেখানে প্রেজেন্স আছে মেইনলি? সেটি হচ্ছে পৃথিবী। তো তাকে গলানো হলো অগ্নি সংযোগে, এবং তার থেকে এই সোনাটি ফ্লো করা শুরু করলো। সো এই নৈমিত্তিক দ্রবত্বটা পৃথিবী এবং তেজ এদের মধ্যে থাকে। তো এটি আরেকটি কথা হলো। আর এর পদকৃত কি বলছেন যে, হ্যাঁ, স্যন্দনম শ্রবণম, টু ফ্লো, বা আমরা হিন্দিতে বলি চুনা, বা টু মুভ, অর টু সিপ, ঠিক আছে? তেজ সংযোগজন্যম নৈমিত্তিক দ্রবত্বম। তো নৈমিত্তিক দ্রবত্ব কখন হয়? যখন অগ্নির সংযোগ হয়। তা 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 যদি না, তা যদি না হয়, তদ ভিন্নম সাংসিদ্ধিক দ্রবত্ব। অগ্নি সংযোগ ছাড়া যদি কোনো দ্রবত্ব হয়, সেটি সাংসিদ্ধিকা বা স্বাভাবিক। পৃথিব্যাম নৈমিত্তিক দ্রবত্বম উদাহরতি ঘৃতাদৌ ইতি। তো ঘি ইত্যাদি যে পার্থিব পদার্থ, তাতে অগ্নির সংযোগ থাকলে সে ফ্লো করবে, সে গলে গিয়ে ফ্লো করা শুরু করবে। এবং সেই উদাহরণটি দেওয়া হচ্ছে, গ্রন্থকার সেই উদাহরণটি দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? এখানে এই লাইনটি, এটা পড়তে ভুলে গেছিলাম। পৃথিব্যাম ঘৃতাদৌ অগ্নি সংযোগজম দ্রবত্বম। আচ্ছা, এরপরে
पृथिव्यां नैमित्तिकद्रवत्वम् उदाहरति घृतादौ इति तेजसि तदाह सुवर्णादौ इति। এবং তেজের জন্য এরকম একটি উদাহরণ দেওয়া হচ্ছে যে অগ্নি সংযোগে সেই সোনাও গলে যায় এবং সেখানেও নৈমিত্তিক দ্রবত্ব আছে। এরপরে যারা কথা হচ্ছে যে চূর্ণাদি পিণ্ডি ভাব হেতুর গুণ স্নেহ জলমাত্র বৃত্তি। এর কি মানে? এর মানে হচ্ছে যে চূর্ণ বা চূরণ যাকে আমরা বলি, পাউডার বা পেস্ট, রাদার এই যে সরি চূর্ণ বা পাউডার, চূরণ যাকে বলছি, একে যখন আমরা পাকিয়ে একটু জল বা কিছু দিয়ে পাকিয়ে একে আমরা ডেলা বানাতে পারি, যেমনটা আমরা আটার সঙ্গেও করি। আটা কি? আটা ইজ এ পাউডার। সেই পাউডারটাকে যখন আমরা জল দিয়ে মেখে দিচ্ছি, তা দিয়ে আমরা কিন্তু লেচি তৈরি করতে পারছি পরে। তো এই চূর্ণের পিণ্ড হওয়ার যে কারণ, যে গুণ, তাকে বলা হচ্ছে স্নেহ। সেটি কোথায় থাকে? সেটি থাকে জলমাত্র বৃত্তি, শুধু জলে থাকে। তো স্নেহ হলো 14 নম্বর গুণ। তার লক্ষণ কি বলা হচ্ছে? চূর্ণাদি পিণ্ডি ভাব হেতুর গুণ স্নেহ। চূর্ণ ইত্যাদির যে পিণ্ডি ভাব, চূর্ণ ইত্যাদি যে পিণ্ড তৈরি করা হয় এদের এদের দ্বারা, তার যে হেতু, যে গুণ, তাকে বলা হচ্ছে স্নেহ। সে কোথায় থাকে? সে থাকে শুধুমাত্র জলে। তো এখানে আদি মানে কি? এখানে আদি মানে বুঝতে হবে ধুলো ইত্যাদি দিয়েও সেটা হতে পারে, পিণ্ড বানানো যেতে পারে। বা আটা বললাম একটি উদাহরণ, আটা দিয়ে করা যেতে পারে। বা অন্য কিছু হতে পারে। আমরা অনেক সময় বড়া বানাই, এই বড়া জিনিসটি কি করে হবে? বা আমরা অনেক সময় আহ আহ, কি বলবো, হ্যাঁ, আমরা অনেক সময় পাকোড়া বানাই। তো পাকোড়া কি দরকার? ওখানে বেসনের চূর্ণ থাকলো, সেই বেসনের চূর্ণ দিয়ে একটি পিণ্ড তৈরি করলাম। এবার যে পিণ্ড নয়, তার পিণ্ড, তাকে পিণ্ড বানানোর যে ক্রিয়া, তাকে বলা হয় পিণ্ডি ভাব। এটা ক্লিয়ার হতে হবে। পিণ্ড তাহলে কি? পিণ্ড হচ্ছে যে জলের যে সঙ্গে আমরা যে কোনো চূর্ণের একটি সম্মিশ্রণ করলাম, তাকে বলা হচ্ছে পিণ্ড। সেই পিণ্ডি ভাবের যে নিমিত্ত কারণ, তাকে বলবো স্নেহ। তো কি বলা হলো তাহলে? যে চূর্ণ ইত্যাদির যে পিণ্ডি ভাব রূপ ক্রিয়া হবে, তার হেতু যে এবং তার সঙ্গে যে আবার গুণও বটে, তাকে বলা হচ্ছে স্নেহ। তাহলে প্রশ্ন হচ্ছে যে আহ, গুণ কেন বলা হবে? হেতুহু বললেই তো হতো, হেতুহু স্নেহ। গুণ বলা হলো কালাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণ ইতি। এখানেও লেখা হবে, এটা আমি তো ভুল করে দীপিকায় চলে গেলাম, কিন্তু কালাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণপদম। তো কাল সবার কারণ, তাই কালে যাতে অতিব্যাপ্তি না হয়ে যায় তাই বলা হলো গুণ। কারণ কাল কিসে পড়ছে? কাল পড়ছে কিসে? আহ, যারা মানে এখানে আছে ক্লাসে তারা উত্তর দিতে পারে। কাল কালকে কিসে, কোন ক্যাটেগরিতে, সপ্ত পদার্থে কোন ক্যাটেগরিতে কালকে রাখা হয়? দ্রব্য। দ্রব্য। পারফেক্ট। সো দ্রব্যে যাতে অতিব্যাপ্তি না হয়, মানে সরি, কালে যাতে অতিব্যাপ্তি না হয়, তাই গুণ বলা হলো। আচ্ছা, রূপাদৌ অতিব্যাপ্তি বারণায় পিণ্ডি ভাব ইতি, এর মানে কি? তো যদি এবার বলা হচ্ছে যে পিণ্ডি ভাব শব্দটি ব্যবহার হলো, কেন হলো? রূপাদৌ অতিব্যাপ্তি বারণায়। যদি পিণ্ডি ভাব আমি না বলতাম তাহলে কি হতো? যদি পিণ্ডি ভাব আমি না বলতাম তাহলে লক্ষণটি হতো চূর্ণাদি হেতুর গুণাহা
স্নেহः, এরকম লক্ষণ হতো। বা চূর্ণাদি হেতুত্বে সতি গুণত্বম, এরকম একটা লক্ষণ করতাম। এনিওয়ে দ্য পয়েন্ট ইজ যে এইটুকু লক্ষণ থাকতো। তাহলে সমস্যা যেটা হতো যে ঘট, ঘট তো একটি রূপ, ঘট একটি রূপ, ঘট যে রূপ, ঘট রূপের প্রতি, এবার মাটিরও একটি রূপ আছে, ঠিক আছে? তো ঘট রূপের প্রতি মাটি রূপ, মাটি মানে ঘট, ঘট রূপ তৈরি হওয়ার জন্য একটি মাটির রূপ দরকার আছে, মাটিরও একটি রূপ হবে। এবং আরেকটা উদাহরণ দিতে পারি যে পট বা কাপড়, কাপড়ের একটি রূপ বা শেপ সাইজ হোয়াট এভার আছে। তন্তু বা ফাইবার, তারও একটি শেপ সাইজ আছে। তো পট, পট রূপ তৈরি হওয়ার পিছনে একটু তো তন্তু রূপও আছে। এবং রূপ আমরা অলরেডি জানি যে রূপ হচ্ছে এখানে গুণ। তাই যদি এইটুকু বলতাম যে চূর্ণাদি হেতুর গুণ স্নেহ, তো চূর্ণ তো একটি রূপ, চূর্ণ একটি রূপ। তো চূর্ণাদি হেতুর গুণ স্নেহ, যদি এইটুকু বলতাম, তাহলে যেটা হতো যে সেই লক্ষণটি তখন এই চূর্ণ রূপে চলে যেত, চূর্ণ রূপে চলে যেত। এবং আমি তো চূর্ণ রূপের আহ, আমার আমার ওটা ফোকাসও নয়। আমার ফোকাস হচ্ছে এইটা বলা যে আমি আই ওয়ান্ট টু গো টু স্নেহা, আমি স্নেহে আমি লক্ষণটিকে আনতে চাই। কিন্তু যখন আমি, আমি যদি এইটুকু বলি যে চূর্ণাদি হেতুর গুণাহা স্নেহা, পিণ্ডি ভাব যদি আমি বাদ দিয়ে দিই, বা যদি আমি এইটুকু শুধু বলি যে হেতুর গুণাহা, শুধু এটুকু বলি হেতুহু গুণাহা, তাহলে যে সমস্যাটি হবে যে হেতু তো যেই কোনো জিনিস যে কোনো অন্য জিনিসের হতে পারে। তো যদি কেউ বলে যে পিণ্ড রূপ, পিণ্ড যে রূপ তৈরি হলো, এটাকে এইভাবে দেখি, দ্যাট ইজ দ্য বেটার ওয়ে অফ লুকিং অ্যাট ইট, যে পিণ্ড, পিণ্ডের একটা রূপ আছে, চূর্ণেরও তো কিছু একটা রূপ আছে। তো পিণ্ড রূপের কারণ হচ্ছে চূর্ণ রূপ, উই অল এগ্রি। কিন্তু আমরা লক্ষণটা যদি এইটুকু বলতাম হেতুর গুণাহা, এবং রূপ একটি গুণ, এটাও আমরা জানি, তাহলে লক্ষণটি রূপে চলে যেত এবং তখন বলতে হতো যে পিণ্ড রূপের কারণ চূর্ণ রূপ, এবং তাকে আমরা বলছি স্নেহ। কিন্তু স্নেহ বলতে একটি ডিফারেন্ট পদার্থ, একটি আলাদা পদার্থ আমরা কিন্তু ডিফাইন করতে চাইছি। তাই সেই অতিব্যাপ্তিকে আটকানোর জন্য আমরা এখানে বলছি পিণ্ডি ভাব, পিণ্ডি ভাব, এই কথাটা সেখানে বলা হলো। পিণ্ডি ভাব, এই যে, এবং লজিক্যালিও দেখতে পারি যে পিণ্ডি ভাব হওয়া মানে আট, আটা আছে, আটার থেকে আমি লেচি করলাম পরে, এই যে পিণ্ডটি তৈরি হলো, এর পিছনে কিন্তু তার কারণ, এর পেছনের কারণ কিন্তু ইয়ে নয়, রূপ নামক গুণ নয়, স্নেহ। তো আহ, এই জন্য এইভাবে আর কি অতিব্যাপ্তিটা আহ, সরানো হলো। এবার চূর্ণ পদম স্পষ্টার্থম পদকৃত বলছেন, চূর্ণের মানে স্পষ্ট, চূর্ণের মানে আমরা জানি ইটস সাম, সাম কাইন্ড অফ পাউডার। তো এটি বলা হলো। এরপরে কোথায়, এরপরে আমরা যাব আহ श्रोत्रग्राह्यो गुणः शब्दः आकाशमात्रवृत्तिः सः च द्विविधः
ध्वन्यात्मको वर्णात्मकश्चेति तत्र ध्वन्यात्मको भेर्यादौ वर्णात्मकः संस्कृतभाषादिरूपः। এর জাস্ট আমি অর্থটি বলে আজকের মতো ক্লাসটাকে শেষ করব। এর অর্থ হচ্ছে কানের ছিদ্র, বাই দ্য ওয়ে এটা মাথায় রাখতে হবে যে শাস্ত্রীয় পরিভাষায় যাকে আমরা ইয়ার্স বলছি বায়োলজিক্যালি, সেটি কিন্তু শ্রোত্রেন্দ্রিয় নয়, সেটি হচ্ছে গোলক বা একটি আউটলেট বাই অর একটি মোড, ফিজিক্যাল মোড by which or through or in through which we can know the presence of the শ্রোত্র ইন্দ্রিয়া। তো ইন্দ্রিয় আলাদা, গোলক আলাদা। যেটা ইয়ার্স বলছি বায়োলজিক্যালি, সেটি কিন্তু ইন্দ্রিয় নয় শাস্ত্রীয় পরিভাষায়, সেটি হচ্ছে গোলক। যাই হোক, তো এই যে কানের ছিদ্রে বিদ্যমান যে শ্রোত্র ইন্দ্রিয়, যেটি খুব সূক্ষ্ম, which is not the biological ear, এর দ্বারা গ্রহণ যে গুণকে করা হয় তাকে বলা হচ্ছে শব্দ, শ্রোত্রগ্রাহ্য গুণঃ শব্দঃ। এই শব্দ কোথায় থাকে? শুধুমাত্র আকাশে থাকে। এবং সেই সেই শব্দের কেমন ভেদ আছে? দুই রকম ভেদ আছে, ধ্বন্যাত্মক এবং বর্ণাত্মক। ধ্বন্যাত্মক শব্দ কেমন হচ্ছে? যেমন ভেরি বা যে কোনো মাইক বা যে কোনো বাজনায় যে শব্দটি হয় তাকে বলা হচ্ছে ধ্বন্যাত্মক শব্দ। এবং বর্ণাত্মক শব্দ মানে কি? সংস্কৃতের যে অক্ষরমালা, বাক্য, পদ ইত্যাদি, তাকে বলা হচ্ছে আহ, বর্ণাত্মক শব্দ। এই বলেই আমি আপাতত বিরাম দিই এবং আমরা আগামী ক্লাসে এখান থেকে শুরু করব। निधाय हृदि विश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसङ्ग्रहः। श्रीगुरुभ्यो नमः।